সুপ্রভাত সবাইকে বা গুড মর্নিং। হিসাব অনুযায়ী কিন্তু আজকে আমাদের কেরালা ভ্রমণের প্রথম দিন হতে চলেছে। আমরা আগের দিনই কেরালাতে অর্থাৎ কোচিন এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। তারপর কোচিন এয়ারপোর্ট থেকে আমাদের এই হোটেল অর্কিড সুইটস অবধি জার্নি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর আজকে থেকে কিন্তু আমরা আমাদের ভ্রমণ মানে অর্থাৎ কেরালা ভ্রমণ মানে কেরালা যাত্রা শুরু করতে চলেছি বা কেরালা ভ্রমণ শুরু করতে চলেছি। আপাতত আমি একদম রেডি হয়ে গেছি আর ঘড়ি অনুযায়ী এখন 9টা 8 বাজে। আর আমি এখন যেতে চলেছি নিচে ব্রেকফাস্ট করতে। আপনাদেরকে দেখাবো যে ব্রেকফাস্টে আমাদের কি কি থাকছে। তো বেশি দেরি না করে চলুন আমরা এবার নিচের দিকে যাই আর আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো আপনাদের দেখাবো যে আমরা আজকে অর্থাৎ আমাদের কেরালা ভ্রমণের প্রথম দিনে কি কি ব্রেকফাস্ট করছি। চলুন। এখানে সবাই চলে এসছে আমাদের খেতে। আমরা এখানে মোট 5 জন রয়েছি, আমাদের 2 জন গেস্ট রয়েছে। তো স্যার ম্যামরা এখানে বসে গেছে আর এটা আমাদের থালি অর্ডার করেছি। এখানে 4টে আমাদের ফিশ কারি রয়েছে ইনক্লুডিং মি, আর একটা ওই ম্যামের ননভেজ ছিল, তো ম্যামের কার্ড রাইস রয়েছে পিকলের সাথে। আর এই আমাদের ফিশ কারির এখানে দেখতে হবে কী কী ইনক্লুডেড রয়েছে, এগুলো বলে দিই তো সব। এগুলো কী রয়েছে বলো দেখি একটু শুনি ভিডিওতে। এটা হলো ফিশ কারি, এটা হলো সাম্বার। হ্যাঁ, আর এখানে তোমার রাইস আর দিয়ে রয়েছে। এখানে কি আছে? মিল্ক, আচ্ছা চুর, এটা আচার। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেরালা যাত্রায় আপনাদের আবারও জানাই স্বাগত। যেমন আপনাদের আগে জানানো ছিল যে আমরা আমাদের ট্রিপ শুরু করতে চলেছি, তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ফোর্ট কোচি বিচে। আর এটা হলো আমাদের সি বিচের ভিউ। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু বেশ। এখন কিন্তু ঘড়ি অনুযায়ী প্রায় 3:35 বাজে। আমরা লাঞ্চ সেরে একেবারে বেরিয়েছি, অর্থাৎ লাঞ্চটা সেরে নিয়ে আমরা একটা ট্রিপে বেরিয়ে পড়েছি। আর প্রথম আমাদের যে সারপ্রাইজ ছিল লোকানো, সেটা এটাই। বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে একেবারে দৌড়ে গিয়ে সমুদ্রের মধ্যে একটু পা ভিজিয়ে বসতে পারি। কেন কোচিতে কিন্তু এখন টেম্পারেচার বেশ হাই, মানে কারেন্টলি কিন্তু কোচির টেম্পারেচার প্রায় 28 ডিগ্রি। আর এখন এখানে বেশ গরম লাগছে। আমরা অবশ্য তখন গাড়িতে ছিলাম, তো গাড়ির থেকে যখন বেরিয়েছি গরমটা একেবারে যখন এই রোদের তাপটা গায়ের উপর পড়ছে, যদি এখন 3:35, আমরা বেলা করে এই কারণেই বেরিয়েছি যাতে রোদের যে এই হিট সেটা যেন অনুভব না করতে হয়। বাট এখনও বাইরে বেশ গরম রয়েছে একটা, যেটা থাকাটা একেবারে স্বাভাবিক। কেন আজকে মার্চ মাসের 7 তারিখ আর এখন থেকে কিন্তু গরমকাল একেবারে শুরু হয়ে যায়। তো গরমকাল যখন শুরু হয়ে যায় তো তখন গরম পড়াটা অস্বাভাবিক কিছু বলে আমার মনে হয় না। কেরালার আমাদের আজকে প্রথম দিন, অর্থাৎ ডে 1 আজকে আমাদের। আমরা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভায়া মুম্বাই হয়ে এখানে পৌঁছেছি। আমরা কালকেই পৌঁছেছিলাম, বাট আজকে থেকে আমাদের এই জার্নি অর্থাৎ আমাদের ভ্রমণ কেরালা ভ্রমণ শুরু হয়েছে। আর এটা আজকে আমাদের কেরালা ভ্রমণের প্রথম স্পট। এখান থেকে একটা লম্বা 500 মিটারেরও বেশি একটা ওয়াক আছে। সন্ধেবেলায় জায়গাটা বেশ জমজমাট থাকে। হ্যাঁ, অবশ্যই আমাদের বাঙালিদের দীঘা পুরীর মতন অবশ্য না, বাট এই জায়গাটা কিন্তু সন্ধেবেলার সময় বেশ জমজমাট থাকে। মানে একটা ইয়াং বয়সী লোকজন বা একটা এজেড লোকজনের মধ্যে এই জায়গাটার বেশ ক্রেজ আছে। কেন এখানটা বসে এই যে হাওয়ার যে ওয়েভটা দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম লোকজন এটা পছন্দ করে থাকেন যে সমুদ্রের পাড়ে বসে কিছুক্ষণ সময় তারা কাটাবেন। তো আর এখন আমরা যে সময়টা এসেছি এই সময়টাই এই জায়গাটা বেশ ফাঁকা, যেহেতু এখন ঘড়ি অনুযায়ী কিন্তু 3:35। এর পিছনের ইতিহাস আর নানান ধরনের যে তথ্য
সব কিন্তু আপনাদের চোখের সামনে তুলে ধরার একটা চেষ্টা করব। যখন ফোর্ট কোচি সি বিচ ধরে আপনারা বেশিক্ষণ না প্রায় 500 মিটার মতন ওয়াক করবেন, তো দুধারে কিন্তু এরকম অনেক স্টল দেখতে পাবেন যেখানে নানান ধরনের লোকাল জিনিস দেখতে পাবেন। যদি আমি এই দোকানটা চলে আসি তো এখানে লোকাল হস্তশিল্প যা রয়েছে সেগুলো, এপাশে কিছু ফ্রুটসের দোকান রয়েছে, চারিদিকে কিন্তু দোকানে দিয়ে, আর এই দিকের জায়গাটা বেশ জমজমাট। এবার শুধু ফোর্ট এখানে যে সি বিচ তা না, এখানে কিন্তু আরও একটা আইকনিক পয়েন্ট রয়েছে। সবার বেশ জানার ইচ্ছা হচ্ছে হয়তো যে আইকনিক পয়েন্টটা কী, তো একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। এই যে আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি, এর সামনে বরাবর রয়েছে চাইনিজ ফিশিং নেট। যারা আগেও কেরালা এসছেন বা কখনও কেরালা আসবে বলে প্ল্যান করছেন বা ভাবছেন যে একটা কেরালা ট্রিপ করে আসা যায় আর কনফিউজ আছেন যে কী জায়গা আছে বা কী রয়েছে, তাদের ভালোর জন্য আমি বেশ একটা সুন্দর ইনফো শেয়ার করতে চাই। আমি সামনে এখন দেখাতে চলেছি চাইনিজ ফিশিং নেট। এটা হলো চাইনিজ ফিশিং নেট। ফোর্ট কোচির সবচেয়ে আইকনিক জিনিস হলো এই। ধারণা করা হয় এগুলো চীনের কুবলাই খানের সময় চীন ব্যবসায়ীরা এখানে নিয়ে আসে। এগুলোকে মালায়ালামে বলা হয় চীনাওয়ালা, আর এটার জন্য কিন্তু এটি বেশ বিখ্যাত। এই চাইনিজ ফিশিং নেট দিয়ে যখন মাছ ধরা হয় বেশ লোকজন এখানে জড়ো হয়ে সেটি দেখতে আসে এবং এটি পুরো ভারত বিখ্যাত। क्या बोले सनसेट इधर देखने के लिए। এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হলো ওয়াটার মেট্রো, ঠিক আছে? তো এখানে আপনারা আসতে পারেন, এটা ফোর্ট কোচিতে রয়েছে। এখানে ওয়াটার মেট্রোতে আপনাদের ঢুকেই এই পাশে টিকিট পারচেস করার জায়গা দেখতে পাবেন। টিকিট পারচেস করে রাউন্ড অ্যাবাউটে আপনারা এখান থেকে, এছাড়া এইখানে বাদ দিয়েও কিন্তু অনলাইনে টিকিট পারচেস করার একটা বেশ সুন্দর অপশান রয়েছে। আমি যদি এখানে দেখাই, এই বোট শিডিউলের ওয়েবসাইটে গিয়ে আপনারা এইটা বুক করে ফেলতে পারবেন। আপনারা যখনই লিখবেন যে ওয়াটার মেট্রো, দেন মানে গুগল বা যে কোনো ব্রাউজারে লিখলে এটা চলে আসবে। দেন এখান থেকেও কিন্তু আপনারা টিকিট সিলেক্ট করতে পারেন। আমি যেমন এখানে সিলেক্ট করে নেবো যে কোন স্টেশন থেকে যাব, অর্থাৎ ফোর্ট কোচি, সেখান থেকে আমি কোথায় যাব সেটা। আমি যদি এখান থেকে হাইকোর্ট সিলেক্ট করি বা ভাইপিন সিলেক্ট করি বা কাকান, তো আমি এখান দিয়ে লোকেশানগুলো সিলেক্ট করতে পারি। দেন আমি এখান দিয়ে বুকিং করতে পারি। সেম আমাকে, এটা হলো ওয়াটার মেট্রোর বাইরেটা, তো সেম ভিতরে গিয়ে আমাকে টিকিট পারচেস করতে হবে। টিকিট পারচেস করে আমাকে ওয়েট করতে হবে, পাশে একটা ওয়েটিং লবি রয়েছে। ওয়েট যখন করব, তারপর আমার যে বোট আসবে সেটা ফুল হবে, দেন আমরা ওখান দিয়ে যে লোকেশান আমার রয়েছে সেখানে যেতে পারবো। আর এটা ওয়াটার মেট্রোটা একদমই আমি যে বিচ বরাবর ওয়াক করছি তা থেকে একদমই প্রায় 700 to 800 মিটার্সের মধ্যেই। তো এখানে পায়ে হেঁটেই কিন্তু ম্যাক্সিমাম লোকজন চলে আসে। তো এটা সেরকম দূর না। তো যারা প্রথমবার আসছেন কেরালায় আর কোচিন শহরে প্রথমবার আসছেন, তাদের পক্ষে কিন্তু এটা অনবদ্য এক্সপিরিয়েন্স হতে পারে। এই এরিয়াটা কিন্তু বেশ সুন্দর, মানে এখানে ভাস্কো দা গামা স্কোয়ার রয়েছে, এবারে ওয়াটার মেট্রো রয়েছে, লম্বা একটা রোড রয়েছে, আর এ পাশ থেকে আমরা হেঁটে আসলাম। এখানে দাঁড়িয়ে গুলিয়ে ফেলবেন না কিন্তু, আর এটা ভাববেন না যে আপনারা ভারতে না বিদেশে, এটা কিন্তু আমাদের নিজেদের ভারত। কথাটা কেন বললাম হয়তো সবার মাথায় আসতে পারে। আবারও আমি বলে দিই, এই যে আশেপাশের লোকেশানগুলো দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটা এতটা সুন্দর যে আপনি নিজেই এসে ভাববেন যে আমি আদেও সত্যি ভারতেই আছি তো। আর আরও একটা ভাব রয়েছে যেটা লোকের মনে জন্মাতে পারে, সেটা হলো এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফরেনার আছে। তো তাদেরকে দেখে কনফিউজ হয়ে যাবেন না যে আপনি এখনও ইন্ডিয়াতে আছেন। তো হ্যাঁ, ইন্ডিয়াতেই আছেন। হ্যাঁ, হয়তো অ্যারেবিয়ান সি যেটা আমাদের একদম সামনে, সেটা বরাবর যদি একটু সমুদ্র কেটে পার করে নিতে পারেন, তাহলে হয়তো আপনারা আর ভারতে থাকবেন না। তবে এখনও পর্যন্ত আপনারা কিন্তু অফিসিয়ালি ভারতেই আছেন। এই জায়গাগুলো মেনলি মানে এখানে যারা আসছে, আমি একটু ঘুরিয়ে দেখাবো। যেহেতু তখন বিকেলের সময় হচ্ছে, 4:20 বাজে, আশেপাশে কিন্তু আমরা প্রচুর লোকজন দেখতে পাচ্ছি। এই জায়গাটা মেনলি ফটো পয়েন্ট হিসেবেও লোকে গণ্য করে থাকে। কেন, এই পাশে একটা নেহেরু প্যালেস নামে পার্ক রয়েছে, যেখানে আমি ঢুকলাম না, যদিও সেখানে বাচ্চাদের বা কিড জোন রয়েছে মেনলি, পার্ক যেহেতু যে কারণে থেকে থাকে।
আর বাকি যে পুরো জায়গাটা না, পুরোটা একটা বেশ সুন্দর ফটো স্পট হিসেবে গণ্য করা বা বলাই যেতে পারে, কেন জায়গাটা অতিরিক্ত সুন্দর আর ফটো প্লেস হিসেবে কিন্তু বেশ সুন্দর। দেখে একটু বেশ আলাদা মনে হচ্ছে, আলাদা ওপরে ওপরে বলতে দেখে বেশ অবাক হচ্ছেন, ভাবছেন এটা কোথাকার এন্ট্রি গেট। এটা হলো ডাচ প্যালেস, ঠিক আছে। এটাকে মেনলি এখানকার লোক ডাচ প্যালেস হিসেবেই চিনে থাকে। ডাচ প্যালেসের ব্যাপারে আপনাদের একটু ছোট্ট করে ইনফরমেশন দিই। তার আগে আপনাদের এন্ট্রি টাইমটা বলে দিই। এই যে মিউজিয়ামটার ভিতরে রয়েছে, এই মিউজিয়ামের এন্ট্রি টাইম কিন্তু সকাল 9টা থেকে 4:30, আর মিউজিয়ামের টাইম কিন্তু 9টা থেকে 5টা অবধি। এন্ট্রি ফি 5 টাকা। জানলা দরজা দেখে কি মনে হচ্ছে যে সেই একটা পর্তুগিজ আমলের চারিপাশে ছাপ। জানি দেখে বেশ অবাক লাগছে, পর্তুগিজ আমলের কথা আবারও কেন আলোচনা হচ্ছে। পর্তুগিজ আমলের কথা আলোচনা হওয়ার পিছনে একটা বহুত গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সেটা হলো আমি এখন যেই প্যালেসটাকে তুলে ধরছি ক্যামেরার মাধ্যমে বা ট্রাভেল ফ্রেন্ডের চোখের মাধ্যমে, সেটা হলো ডাচ প্যালেস। ডাচ প্যালেসের লোকেশান ফোর্ট কোচি যারা ঘুরতে আসেন তারা খুব ভালো মতন করে জানেন। ফোর্ট কোচি থেকে জাস্ট 5 মিনিটের দূরত্বেই কিন্তু এই ডাচ প্যালেসটা রয়েছে। ভিতরে একটি মিউজিয়াম রয়েছে যার এন্ট্রি ফি 5 টাকা রয়েছে। বিলো 15 ইয়ার্স হলে আপনি পুরোটা ফ্রি। এবার এই ডাচ প্যালেস অনেকটা এরিয়া জুড়ে রয়েছে, তো এই পাশ থেকেও আপনি এন্ট্রি নিতে পারেন, অর্থাৎ এটা ফার্স্ট গেট, আর পিছন থেকেও নিতে পারেন। আর এটার পিছনে কিন্তু আরেকটা ওয়াটার মেট্রো স্টেশন রয়েছে। তো একটু ডাচ প্যালেসের ইতিহাস যেটা, সেটা সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে দিই। মেনলি এই যে ডাচ প্যালেস শুনেই একেবারে প্রথমেই যেমন বললাম যে এটা কিন্তু একটা পর্তুগালদের ছাপ। তো এটা একসময় যখন পর্তুগিজরা এখানে এসেছিলেন, অর্থাৎ আমাদের এই কোচিন বন্দরে এসেছিলেন, সেই সময় কিন্তু এটি আমাদের সাথে পরিচিত হয়েছিল। এবার আপনাদের এই পর্তুগিজদের বানানো ডাচ প্যালেসের ইতিহাস সম্পর্কে একটু জানিয়ে দিই। 1555 সালে পর্তুগিজরা এটিকে বানিয়েছিল। কোচির যে রাজা তাকে উপহার করেছিলেন, তার নাম ছিল বীরা কেরালাভার্মা। পরে 1663 সালে ডাচরা কোচি দখল করে এবং এই প্রাসাদটাকে সংস্কার করে। এই কারণেই এর নাম হয়েছে ডাচ প্যালেস। জায়গাটা বেশ কিছুটা অঞ্চল নিয়ে বিস্তৃত রয়েছে, অর্থাৎ এখানেও একটা গেট রয়েছে আর ও পাশেও একটা গেট রয়েছে। আপনারা দুদিক থেকেই চাইলে এন্ট্রি করতে পারেন। আর ভিতরে একটা মিউজিয়াম রয়েছে যেখানে সেই সময়ের কিছু জিনিসপত্র এখনও সংরক্ষিতভাবে তুলে ধরা রয়েছে, যার এন্ট্রি টিকিট মাত্র 5 টাকা। তো যদি আপনারা ফোর্ট কোচি আসেন, এই জায়গাটা অবশ্যই মিস করবেন না। মিউজিয়ামের ভিতরটা দেখাতে আপনাদের আমার খুব ইচ্ছা ছিল, বাট মিউজিয়ামের ভিতরে একটা ছোট রুল রয়েছে, সেটা হচ্ছে মিউজিয়ামের ভিতরে কিন্তু ক্যামেরা প্রোহিবিটেড। সো আমরা সেই কারণে এটা তুলে ধরতে পারিনি। এখন আমি যেখান থেকে হেঁটে আছি এটা হলো জিউ টাউন। এখানে জিউ টাউন এটাকে বলা হয়, তার পিছনে কিন্তু একটা খুব সুন্দর রিজন আছে। এই যে লম্বা রোডটা দেখতে পাচ্ছেন না, লম্বা রোডটা পুরোটাই কিন্তু জিউ টাউন বলা হয়। আর এই আশেপাশে যত ব্যবসায়ী দেখতে পাচ্ছেন সেই সমস্ত কিন্তু জিউইশ ব্যবসায়ী বলে পরিচিত। এর ইতিহাস সম্পর্কে আমি একটু আপনাদের অবগত করে দিই। অনেক শতাব্দী আগে বিশেষ করে মিডিল ইস্ট এবং ইউরোপের অনেক জিউইশ ব্যবসায়ী কোচিতে এসে বসবাস করা শুরু করেছিলেন। কিন্তু ইতিহাসবিদ মনে করেন 70 খ্রিস্টাব্দে যখন রোমানরা জেরুসালেম আক্রমণ করেছিলেন, তখন যে সিয়েজ অফ জেরুসালেম, তখন অনেক জিউস মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তাদের মধ্যেই কিছু লোক কোচিতে এসে বসতি গড়ে তোলে এবং তারপর থেকেই এই যে লম্বা বরাবর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, জিউইশদের কারণে এটাকে জিউ টাউন বলে লোকে চিনে থাকে। আর এই পুরো এরিয়াটাই কিন্তু একটা হেরিটেজ টাউন বা হেরিটেজ রোডও অনেকে বলে থাকে। তো ফোর্ট কোচি থেকে এটার দূরত্ব বেশি না, আপনারা যদি বাই কার আসেন তো 10 to 15 মিনিটসের আপনাদের টাইম লাগে। আর এখানে এরকম ধরনের কিছু প্রদর্শনী দেখতে পাবেন। যে অ্যাকচুয়াল জিউ টাউন রয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর। আর এপাশে দেখো কেনাকাটা করার জন্য কিন্তু অনেকটা বড় লম্বা রোড রয়েছে,
যেখান থেকে কিন্তু মানে চারিপাশে নানান ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। আর এখানে যেমন বললাম বিদেশিদের কিন্তু প্রচুর একটা চল রয়েছে, তো এখানে ভর্তি ভর্তি বিদেশি আপনারা দেখতে পাবেন। আর আমি এখান দিয়ে সামনে বরাবর সোজা হেঁটে যাব, আমার ডান পাশে এখানে একটা কাশি হাউস রয়েছে। আমরা যখন যে রাস্তা বা পথ ধরে হেঁটে যাচ্ছি এটা হলো জিও টাউন, আর এটা কিন্তু বেশ কিছুটা লম্বা, মানে অত। আর দুপাশ ধরে শুধু যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে নানান ধরনের হেরিটেজ আর্টস, কালার আর্ট, আর্ট গ্যালারি এবং নানান ধরনের মেনলি যে জিও টাউন সেটা পপুলার এই কারণে, কেন অ্যান্টিক, হ্যান্ডক্রাফট এবং আর্ট যত ধরনের হয়, সমস্ত ধরনের হেরিটেজ আর্ট বা হ্যান্ডক্রাফট যেগুলো থাকে সেগুলো কিন্তু এখানে প্রপারভাবে রয়েছে। এটা কিন্তু বেশি দূর না, ফোর্ট কোচি থেকে প্রায় 15 to 20 মিনিটসের রাস্তা রয়েছে। আর এটা তো লম্বা বিস্তৃত রোড, তার মধ্যে দুপাশে হ্যান্ডক্রাফট আর আর্টের এক ভালো ছোঁয়া আপনারা দেখতে পাবেন এখানে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে উড়ান গেট লেখা, এটা কিন্তু নেভাল বেস, এটাই হলো নেভাল বেসের গেট। এখন খুব ইন্টারেস্টিং হচ্ছে আমাদের ফোর্ট কোচি, যেটা ফোর্ট কোচিতে কিন্তু এখন যে ইরানের যুদ্ধ বিমান সেটা রাখা রয়েছে, তো সেটা এখান থেকে দাদা বললো যে দেখা যায়, তো চেষ্টা করব দেখানোর, যতটা সম্ভব দেখানো যায় অবশ্যই চেষ্টা করব। আর এই যে আমি বলছিলাম না একটা বড় সারপ্রাইজ রয়েছে, এই সারপ্রাইজটাই হলো সেটা। তো চলুন আগে গিয়ে দেখানোর চেষ্টা করছি ইরানের আমাদের যুদ্ধর যে জাহাজটা এসছে সেটা। এটা হলো কোচিন শিপইয়ার্ড, আর এইখানেই হচ্ছে নেভির যে শিপগুলো রয়েছে সেগুলো রয়েছে। আমি যতটা পারবো দূর থেকে দেখানোর চেষ্টা করবো। স্লো করো না গাড়িটা, একটু উইন্ডো নামা যাবে, উইন্ডো উতার, স্টপ করনি, স্টপ হ্যাঁ नहीं स्टॉप नहीं, स्लो स्लो कर। এটা হলো আমাদের কোচিন শিপইয়ার্ড। বাই দিকে যে রয়েছে সেখানেই এখন ইরানের যে যুদ্ধ বিমান সেটা এসে দাঁড়িয়েছে। এপাশে আমি একটা বড় জাহাজ দেখতে পাচ্ছি, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। এটা হলো কোচিন শিপইয়ার্ডের গেট। এখানে এক সাইডে মালায়ালামে লেখা রয়েছে আর এই পাশে রয়েছে কোচিন শিপইয়ার্ড লেখা। আমরা গাড়ি থেকে পাস আউট হচ্ছি, তো এখান দিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এটা গেট, এখানে কিন্তু ঢোকা কিন্তু নর্মাল না, এখানে ঢুকতে গেলে কিন্তু পারমিশন লাগে। তো যদি কোনোদিন ঢুকতে পারতাম তো নিশ্চয়ই ভিতরে গিয়েও দেখানোর চেষ্টা করতাম। র্যালি দেখতে পাচ্ছেন, আশেপাশে কিন্তু প্রচুর পুলিশ দাঁড়িয়েছে। তার পিছনে একটা রিজন হচ্ছে এখানে যে র্যালিটা রয়েছে বা একটা সভা মঞ্চ বলতে পারে, এখানে কিন্তু আমাদের কেরালার যে সিএম রয়েছে তার ইয়ে রয়েছে। আমাদের পাশ থেকে ইভেন একটু আগে র্যালিটা বেরোলো, তো আমরা সেটা নোটিস করিনি, নোটিস এখন করলাম। এখানে কিন্তু পিছনে প্রচুর পুলিশ দাঁড়িয়ে, এখানে ভিড় সেরকম দেখা যাচ্ছে না। আমাদের বেঙ্গল হলে যেমনটা হতো যে বেশ ভিড় হয়ে যেত সিএমকে দেখার জন্য, বাট এখানে কিন্তু এরকম ব্যাপারটা নেই। আর সেই যে সিএম যাচ্ছে বলে গাড়ি সমস্ত বন্ধ করে দেওয়া সেটাও না। হ্যাঁ, অবভিয়াসলি একটা প্রোটোকল আছে, একটা সিএম এর প্রোটোকল আছে, বাট বাকি কিন্তু এখানে কিন্তু সব নর্মাল যানবাহন চলছে। আর এই পিছনেই কিন্তু প্রোগ্রামটা হচ্ছে, যেমন দেখালাম ওই যে দেখতে পেলেন, এখানে কিন্তু একেবারেই নর্মাল যানবাহন চলছে, বাট কোনো সিএম আসছে বলে আলাদা করে কিন্তু কোনো ব্যবস্থা নেই। এটা হলো হাইকোর্ট ওয়াটার মেট্রো স্টেশন, যেখানে আমি দাঁড়িয়ে আছি। আর আমার পিছনে যেগুলো আসছে ওই দূরে একটা আসছে আমি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ওয়াটার মেট্রো অ্যাকচুয়ালি। তো আপনারা চাইলে এখানে টিকিট কাটতে পারেন। টিকিট কেটে কিন্তু অনেকগুলো বেশ জায়গা রয়েছে, মানে আমাদের ওখানে নর্মালি আমরা যেমন ট্রাভেল করে থাকি নর্মাল মেট্রোর দ্বারা, বা আমরা যেমন জেটি বা ফেরি যেগুলোকে বলে থাকি, এক্স্যাক্টলি সেম কনসেপ্ট বা সেম জিনিস কিন্তু এখানে এইগুলো। এটা হাইকোর্ট ওয়াটার মেট্রো স্টেশন সেম। এখানে আপনি দেখতে পাচ্ছেন সন্ধে হয়ে গেছে, প্রায় সন্ধে হতে যায়, 6:33 বাজে। তো প্রচুর লোকের আনাগোনা রয়েছে আশপাশটা। আর এর পাশেই কিন্তু আমি দেখালাম ওখানে কিন্তু সিএম এর ইয়ে হচ্ছে। আমি পিছন থেকে একবার দেখানোর আপনাদের চেষ্টা করব।
এই যে বড় একটা টিনের শেড টাইপের দেখতে পাচ্ছেন না, এখানেই স্টেজ হয়েছে আর এখানেই কিন্তু সিএমের যে আমাদের প্রোগ্রাম হচ্ছে সেটা চলছে। তো তার পিছনেই আমরা, এটা কিন্তু একদমই প্রিটি নর্মাল একটা ব্যাপার এখানের কাছে। মানে আমাদের মতন স্টেটে, মানে আমরা বাংলায় যেহেতু, আমি কোনো আমাদের মতন স্টেটে যদি এখানে সিএমের প্রোগ্রাম হতো তাহলে হয়তো পুলিশে ছয় লাভ থাকতো, বাট এটা কিন্তু এখানে একদমই নর্মাল। মানে হ্যাঁ, অবভিয়াসলি পুলিশ রয়েছে, বাট এখানেই সিএমের প্রোগ্রাম হচ্ছে। বলতে গেলে সিএমের প্রোগ্রামের পিছনে আমি দাঁড়িয়ে, আর আমি যে ওয়াটার মেট্রোর কথা বলছিলাম, এগুলো হচ্ছে সেগুলোই। ওয়াটার মেট্রো বলতে এখানে অ্যাকচুয়ালি এই জেটটি বা ফেরিগুলোকেই বোঝানো হয়। আর আপনারা ওখানে ও পাশে, মানে এটা অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভও বলা হয়। মেরিন ড্রাইভের মেট্রো স্টেশনটার নামই হচ্ছে হাইকোর্ট মেট্রো স্টেশন। কেরালা শহরের কোচিনের আজকে আমাদের ডে 1, আর ডে 1-এ আমরা যে সমস্ত অভিজ্ঞতাগুলো করছি সেগুলো সত্যি অনবদ্য। আর শহরটা এতটা সুন্দর যে সত্যি কথা বলতে গেলে আমরা হয়তো একেবারে চোখে তাকিয়ে দেখার মতন। আর গরমটাও কিন্তু একটু মডারেট, কেননা সকাল অবধি কিন্তু হিটের প্রেশার যেটা ছিল সেটা বেশ ছিল। এখন যে প্রেশার বা যে হিটটা সেটা একেবারেই কমে এসছে। আর রাত হতে হতে একটা কিন্তু বেশ সুন্দর ওয়েদারে, এটা মানে এখন ভালো ওয়েদার তৈরি হচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আর আমার পিছনে যেটা রয়েছে সেটা হলো এর্নাকুলাম শিব মন্দির। কোচির কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আর ফেমাস ডেস্টিনেশনের মধ্যে একটা। বহু দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এখানে শরণার্থী হয়ে আসেন, কেন এটা বেশ প্রাচীন মন্দির। আর আচ্ছা, সবার মনে প্রশ্ন আসতে পারে যে আমি এত দূর থেকে কেন মন্দিরটাকে দেখাচ্ছি যখন এটা এতটা ফেমাস আর বেস্ট আর প্রাচীন মন্দির। তো ওখানে ক্যামেরা করার পারমিশন নেই, অলরেডি আমি 2বার ট্রাই নিয়েছি। তো তাও ওখানে অ্যাকচুয়ালি বারণ করা রয়েছে, ফোনে ভিডিও করা অ্যালাউড, বাট গোপ্রো ওখানে একেবারেই অ্যালাউ করে না, তাকে আমাকে দূর থেকে ফুটেজটা নিতে হচ্ছে। এই যে মন্দিরটা রয়েছে না, ধারণা করা এই মন্দিরটা প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। স্থানীয় বিশ্বাস অনুযায়ী কোচির রাজারা এই মন্দিরের উন্নয়ন করেছিলেন। এখানে প্রধান দেবতা হলেন ভগবান শিব, যাকে এখানে এন্নাকুলা থাপ্পান নামেও ডাকা হয়ে থাকে। আর এটা কিন্তু ওই মন্দিরটা ট্রেডিশনাল কেরালা টেম্পেলের একটা আর্কিটেকচারে বানানো। ভিতরটা একেবারেই ভিডিওগ্রাফি অ্যালাউড না, নয়তো অবশ্যই আপনাদের সবাইকে আমি এটা ভিতর দিয়ে ভিডিও করে দেখানোর চেষ্টা করতাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। কোন জায়গাটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সবার সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওটা লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমাদের এই ট্রাভেল ও ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন পরের পার্টের জন্য।